প্রেসিডেন্ট ওয়াহেজ ইবনান, লেখিকা সানজিদা আক্তার মুন্নি। গল্পের প্রথম অংশ। সৎ বোনের বিয়েতে অতিথি হয়ে এসে নিজেকেই সেই বোনের হবু স্বামীর নামে কবুল পড়তে হচ্ছে আনভিকে। চোখের পলকে ঘটে গেল সব। আনভির সৎ বোন সারা বিয়ের ঠিক আগ মুহূর্তে নিজের প্রেমিকার হাত ধরে পালিয়ে গেছে। সেই চিরকুটে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বিয়ে সে করবে না। এদিকে আনভির বাবা, যিনি একজন নামকরা বিজনেসম্যান টাইকুন, আজ নিজের মানসম্মান ধুলোয় মিশে যাওয়ার ভয়ে ভীত। যে মেয়েকে তিনি সারা জীবন লোকচক্ষুর আড়ালে রেখেছেন, নিজের সন্তান হিসেবে সমাজ ও পরিবারের কাছে অস্বীকার করেছেন, আজ নিজের মুখ রক্ষা করতে সেই আনভিকেই তিনি ঢাল হিসেবে ব্যবহার করছেন। আনভির যার সাথে বিয়ে হয়েছে তিনি কোনো সাধারণ পুরুষ নন। তিনি বর্তমান বাংলাদেশের প্রতাপশালী তরুণ প্রেসিডেন্ট। লোকমুখে যার নামের পাশে কেবল একটি বিশেষণ জুড়ে দেওয়া হয়, স্বৈরাচার। বিয়ের আসরে বসে আনভি কিছুতেই সমীকরণ মেলাতে পারছিল না। তার সৎ বোন সারা এত হ্যান্ডসাম একজন পুরুষ, তার উপর স্বয়ং দেশের প্রেসিডেন্টকে পেয়েও কেন হাতছাড়া করল? কি এমন আছে ওই প্রেমিকের মধ্যে, যার জন্য সারা সব তুচ্ছ করে পালালো? হয়তো একেই ভালোবাসা বলে। অবশ্য আনভি সব হারাম ভালোবাসায় বিশ্বাসী নয়। আনভি তার পরিবারের সাথে থাকে না, সে সম্পূর্ণ আলাদা থাকে। আজ এসেছিল কেবলই সৌজন্য রক্ষা করতে। ভেবেছিল বিয়ে পড়ানো শেষ হলেই চলে যাবে। গত রাতে ঠিক মতো ঘুম হয়নি। বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দেবে, কিন্তু কে জানত এক ফোঁটা ঘুমের বদলে তার জীবনের ঘুম আজ সারা জীবনের জন্য হারাম হতে চলেছে। বাবা তাকে খুব বেশি কিছু বলেননি, শুধু পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে বলেছেন, বাবা হিসেবে যতটুকু তোমার জন্য করেছি তার বদলে আজ আমার সম্মানটুকু ফিরিয়ে দাও। আমি একজন বিজনেস টাইকুন। আমার বাড়ি থেকে আজ যদি প্রেসিডেন্ট বর্ষে যে বউ না নিয়ে ফিরে যান, তবে সমাজে আমার আর মুখ দেখানোর পথ থাকবে না। প্রেসিডেন্ট নিজের অপমানের প্রতিশোধ কড়াই গণ্ডায় বুঝে নেবেন। আনভির বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। রাজি না হওয়া ব্যতীত উপায়ও নেই। তার জন্মের সময়ই তার মা আত্মহত্যা করেন। কেন করেন তা অবশ্য পরেই জানা যাবে। আনভির জন্মের পর তার বাবাই তাকে বড় করেছেন। তবে বড় করেছেন বলতে শুধু টাকা পয়সা আর ঐশ্বর্য দিয়ে বাবা হিসেবে তিনি তার পাশে কখনোই ছিলেন না। আনভির খালামণিই আনভিকে বড় করেছেন, আর সব খরচ তার বাবা দিয়েছেন। আনভি যে বিখ্যাত বিজনেস টাইকুন মিস্টার ইয়াহিয়া দেওয়ানের মেয়ে, সেটাও কেউ জানে না। এবার বুঝে নিন বাবার কাছে যে কতটা গুরুত্বপূর্ণ। আনভি ওনার করা দয়াগুলোর হিসেবে চুকাতেই বিয়েতে রাজি হয়েছে। অবশ্য রাজি হওয়ার সাথে এটাও বলে দিয়েছে, এই শর্তের মাধ্যমে আমাদের সম্পর্ক শেষ। এতদিন আপনি খাইয়েছেন পরিয়েছেন, তার বিনিময়ে এই বিয়ে করলাম। এবার এই বিয়ে যদি নাও টেকে। আনভির এ কথা শুনে মিস্টার ইয়াহিয়া খান মাথায় হাত বুলিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আনভি দিতে দেয়নি। নিজেকে সরিয়ে নিয়ে সে বলেছিল, আমার আর আপনার সম্পর্কটা শুধু রক্তের আর কিছুর না, স্নেহের বা মমতার না, তাই মিথ্যা প্রেম দেখাতে আসবেন না। আমি আপনার অবৈধ সন্তানের মতোই। ইয়াহিয়া নিজের হাত গুটিয়ে নিয়েছিলেন। মেয়ের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে খাঁটি, তাই প্রতিবাদ করারও কোনো সুযোগ নেই। বিয়ে হওয়ার পর আনভি তার স্বামী অর্থাৎ প্রেসিডেন্ট ওয়াহেজ ইবনানের দিকে এক পলক তাকিয়েছিল। আনভি তার চোখে মুখে একরাশ রাগ আর শূন্যতা দেখেছিল। এটাই তো স্বাভাবিক। তার মতো একজন মানুষকে কেউ এভাবে রিজেক্ট করবে, তা কি কখনো ভাবা যায়? তার উপর চেনা নেই জানা নেই দেখা হয়নি এমন একটি মেয়ের সাথে বিয়ে হয়ে গেল।
আনভিকে ওয়াহেজ আগে দেখেনি। আনভি বোরকা পরা অবস্থায় ছিল, চোখ মুখ ঢাকা। ওয়াহেজের মা, বোন আর চাচি তাকে দেখেছেন এবং দেখার পর বিয়েতে সম্মতি দিয়েছেন। ওয়াহেজ হয়তো বিয়েতে রাজি ছিল না, আনভির মতে কেবল সম্মান বাঁচাতে আর সমালোচনা এড়াতেই বিয়ে করে বউ বাড়ি নিয়ে ফেরা। বিয়েটা ধুমধামে হয়নি বিধায় লোক জানাজানিও হয়নি বিষয়টা এখন পর্যন্ত। ভাসরঘরে বসে আনভি এসবই ভাবছিল। ফুল দিয়ে সাজানো ঘর, চারিদিকে ওয়াহেজ আর সারা লেখা ফ্রেম, ক্যান্ডেল, কত কিছু। যাদের জন্য এত আয়োজন, তাদের মিলন হলো না। মাঝখান দিয়ে ভাগ্য আনভিকে এই নিন্দার সংসারে ফেলল। নিন্দা বলছি কারণ ইবনান পরিবারের কেউ খুশি নয় আনভিকে বৌমা হিসেবে পেয়ে। ওয়াহেজের মা, চাচি তো আনভির সামনেই বলে দিয়েছিলেন আনভি নাকি তার বাবার পালিত, নয়তো অবৈধ সন্তান না হলে সে এত দূরে থাকতো না। সেটা মূলত তার বাবাই তাদের বলেছেন, তারা নিজের ধারণা করেনি। আনভি নিজের সাথে পড়ার মতো কিছু নিয়ে আসেনি। ওয়াহেজের বড় বোন ওয়াজিফা তাকে কিছু ড্রেস, টাওয়াল আর প্রয়োজনীয় সব দিয়ে এই ঘরে বসিয়ে দিয়ে গেছেন। ওয়াহেজ আসার সময় আনভির সাথে এক গাড়িতে আসেনি, সে আলাদা গাড়িতে গার্ডসহ চলে গেছে। কোথায় নাকি জরুরি কাজ পড়েছে। কাজ তো থাকবেই, স্বাভাবিক প্রেসিডেন্ট মানুষ বলে কথা। ওয়াজিফা তাকে যা দিয়ে গেছেন পড়ার জন্য তা আনভির কাছে বেশ বেমানান। সে সবসময় লম্বা ফুল হাতা থ্রি পিস পরে অভ্যস্ত, অথচ তাকে দেওয়া হয়েছে শুধু কুর্তি সেট। আনভি অনেকক্ষণ বোরকা পরা অবস্থাতেই অপেক্ষা করেছে, যদি কেউ আসে তাহলে বলবে থ্রি পিস দিতে, কিন্তু না, কেউ এলো না। সত্যি বলতে কেউ তাকে নতুন বউ হিসেবে ততটা মূল্যায়ন করছে না। আনভি অপেক্ষার প্রহর গুনে যখন দেখল তা কেবল ভুল, তা আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে গিয়ে কাপড় বদলে একটা নীল রঙের কুর্তি পরে হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে ঘরের সাজসজ্জা দেখছে আর ঘরে ঘটে যাওয়া সব ঘটনা ভাবছে। আনভি দেয়ালে লাগানো ওয়াহেজ আর সারার বিয়ে ঠিক হওয়া দিনের ছবির দিকে তাকায়। যেদিন তাদের বিয়ে ফাইনাল ডেট পড়ে সেদিন এই ছবিটা তোলা। সেদিন আনভিও দেওয়ান বাড়িতে ছিল, কিন্তু তাকে কারো সামনে আসার জন্য নিষেধ করা হয়েছিল। সামনে আসলে সে তো তার বাবার পরিচয় দিতে হতো এই মেয়েটিকে, তাই আসতে দেওয়া হয়নি। আনভিও এসবে কোনোদিন আগ্রহ দেখায়নি। আনভি একদৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় কেউ পেছন থেকে গম্ভীর গলায় বলে ওঠে, এই ছবিটা ছুঁড়ে মারো। বিশ্বাসঘাতকদের আমার ঘরের দেয়ালে জায়গা নেই। দরজা খোলা ছিল, যার জন্য ওয়াহেজের ভেতরে আসার আওয়াজ টের পায়নি আনভি। তবে এখন ওয়াহেজের গলার স্বর শুনে কিছুটা থমকে যায় সে। জীবনের প্রথম কোনো পুরুষের সামনাসামনি হবে আজ, শুধু নামে আর দায়িত্বে বাবা নামক মানুষটার সামনে ছাড়া। নিজের বুঝ হওয়ার পর থেকে কোনো পুরুষের মুখোমুখি নিজেকে সম্পূর্ণ না ঢেকে হয়নি। আজ এই প্রথম হতে হবে। আনভি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে ওয়াহেজের দিকে তাকায়। যথেষ্ট কনফিডেন্স নিজের মধ্যে টেনে ধরে বসে। সে যে আতঙ্কিত, সে যে ভয় পাচ্ছে তা ওয়াহেজকে বুঝতে দেওয়া যাবে না। আনভি ওয়াহেজের মুখায়বের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলে, আমি আসলে খুলতে চাই না। ছবিটা ভালোই লাগছে, আপনার যদি মর্জি হয় খুলতে পারেন। আনভির কথা শুনে ওয়াহেজ তার দিকে এগিয়ে আসে। আনভি ওয়াহেজকে এগিয়ে আসতে দেখেই সতর্ক হয়ে 2 কদম পাশে সরে যায়। ওয়াহেজ রুমের এক কোণ থেকে ডাস্টবিন নিয়ে দেয়ালে লাগানো ছবি আর সারাও তার নামের যত কিছু আছে সব ডাস্টবিনে ভরে ব্যালকনির বাইরে টাস করে ফেলে দেয়। ওয়াহেজ বেশ শান্ত আর সাবলীলভাবেই এই কাজটা করল, কোনো প্রকার রাগ বা ক্ষোভ ঝাড়ল না।
আনভি তো ভেবেছিল ওয়াহেজ হয়তো রাগ দেখাবে এখন, কিন্তু না, ওয়াহেজ তার উল্টো প্রতিক্রিয়া দিল। ওয়াহেজ ঘরে ফিরে আসতেই আনভি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, একটা প্রশ্ন করব কিছু মনে না করলে? ওয়াহেজ দাঁড়িয়ে গিয়ে আনভির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর বলে, জি করো। তুমি করে বলছি, কারণ এখন তুমি, মানে আমার জন্য তুমি আর কি। এমন অদ্ভুত কথা শুনে আনভি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, সমস্যা নেই, বলুন। আমার প্রশ্নটা হলো, প্রথমত, আমার মতো এমন একজন অচেনাকে বিয়ে হলো, তার মধ্যে আসল যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেল। আপনার কি রাগ হচ্ছে না? ওয়াহেজ আনভির কথায় মুচকি হেসে বলে, এমন তুচ্ছ বিষয়ে রাগ করা কি আমার সাথে যায়? একটা দেশের দায়িত্বে আছি আমি, আর ঘরের এমন তুচ্ছ বিষয়ে রাগ করলে কি আমার হবে? তুমিই বলো। দেখে তো বুদ্ধিমতী মনে হচ্ছে। বিষয়টা তুচ্ছ মনে হচ্ছে আপনার কাছে? এটা একটা বিয়ের বিষয়, আর এটা তুচ্ছ মনে হচ্ছে? ওয়াহেজ আনভির কথায় হাসে। সে তার দিকে এগিয়ে গিয়ে মাথা নিচু করে আনভির দিকে তাকায়। এই হয়েছে একটা জ্বালা। আনভি লম্বায় 5 ফুট 3, আর ওয়াহেজ 6 ফুট। কাছ থেকে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলতে হয়। এখন আনভির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে ওয়াহেজ বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি তোমার চাল ধরতে পারিনি মনে হয়? বিয়ে তো তোমাকেই দেওয়ার কথা আমার কাছে, মাঝখানে তোমার বোনকে দেখানো, তার পালিয়ে যাওয়া, সবই তো তোমাদের নাটক। তুমি তোমার বাবার অবৈধ সন্তান। তোমাকে নিজের মেয়ে বলে তো ধুমধামে বিয়ে দিতে পারবে না। তাই এই খেলাটা খেললে তোমরা আমাদের সাথে। খেলেছ যখন ভালোই হয়েছে, কিন্তু মনে রেখো, বিয়ে যতই হোক, বউ কখনো হতে পারবে না। আমি ওয়াহেজ ইবনান এমন বেঈমান নারীকে নিজের স্ত্রী হিসেবে কখনোই স্বীকৃতি দেব না। আনভি কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার কি বলা উচিত এখন? এসব কি বলছে ওয়াহেজ? সে কিভাবে বোঝাবে এসবের কিছুই সে জানে না। আনভি অনেকক্ষণ চুপ থেকে ফিকে হেসে ওয়াহেজকে বলে, আমার ঈমান নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। আমি এসবের কিছুই জানতাম না। ইভেন মিস্টার ইয়াহিয়া মানে সম্পর্কে যে শুধু আমার বাবা, তার সাথেও আমার এসব নিয়ে কথা হয়নি। দাওয়াত পেয়েছিলাম, এসেছিলাম দোষ কাটাতে। দোষ কাটাতে এসে দোষী সাব্যস্ত হয়ে যাব ভাবিনি। আপনার যদি মনে হয় আপনার ধারণাই সঠিক, তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আপনি ডিভোর্স দিলে আমি চিরতরে মুক্তি পাই বাবা নামক মানুষটার থেকেও। আনভির কথার কোনো উত্তরই দেয় না ওয়াহেজ। উল্টো নিস্পৃহ কণ্ঠে শুধু জানিয়ে দেয়, তুমি চাইলে সোফায় থাকতে পারো, কিন্তু আমার বিছানায় তোমার জায়গা হবে না। আনভিও এর বিপরীতে কোনো প্রতিবাদ করে না, মুখ ফুটে একটি টুশব্দও করে না। নীরবে মেনে নিয়ে আলাদা একটা ব্লাঙ্কেট হাতে চুপচাপ সোফায় শুয়ে পড়ে। সব যন্ত্রণা কষ্ট একপাশে রেখে নিদ্রায় ডুব দেয়। ঘড়িতে এখন রাত 4টে। আনভি নিজের অন্য কিছু সাথে না আনলেও ফোনটা সাথে রেখেছে। নিস্তব্ধতা ভেঙে তার ফোন বেজে ওঠে তাহাজ্জুদের অ্যালার্ম। রাতে ঘুমাতে দেরি হওয়ায় আজ অ্যালার্মটা ইচ্ছে করেই একটু দেরিতে দিয়েছে সে। অ্যালার্মের শব্দে চোখ মেলতেই অভ্যাসবশত বিড়বিড় করে, ও বিসমিল্লাহ। ঘুম ছেড়ে উঠতেই শরীর সায় দেয় না। আনভির চোখের পাতায় আঠার মতো লেগে আছে ঘুম, তবু সেই আড়ষ্টতা কাটিয়ে ঘুম জড়ানো চোখে উঠে দাঁড়ায় সে। অন্ধকারে কিছুটা সামনে জায়নামাজে বসে আছে ওয়াহেজ। নামাজ শেষ করে আপন ধ্যানে মগ্ন হয়ে বসে আছে জায়নামাজে। আনভির জেগে ওঠার শব্দ কানে যেতেই মনে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে ওয়াহেজ। যাক, মেয়েটা তাহলে নামাজ কালাম পড়ে। অবশ্য তার পর্দার কড়াকড়ি দেখেই এমনটা আন্দাজ করেছিল সে, আর এখন হাতে নাতে তার প্রমাণ পেল। এদিকে ঘুমের ঘোরে আনভির টেরই পায় না সামনে কেউ আছে।
হাঁটতে গিয়ে হঠাৎ ওয়াহেজের পায়ের ওপর পাড়া দিয়ে বসে সে। পায়ের নিচে জ্যান্ত মানুষের স্পর্শ পেতেই ছিটকে সরে দাঁড়ায় আনভি। অন্ধকারে বুঝতে পারে না কার গায়ে লাগলো। ওদিকে ওয়াহেদ একদম নিশ্চুপ, টু শব্দও করেন না সে। যেমন বসেছিল তেমনি স্থির হয়ে বসে থাকে। ছিটকে সরে গিয়ে চোখ কচলাতে কচলাতে ঘরের লাইটটা অন করে আলভি। আলো জ্বলে উঠতেই তার বিস্ময়ের সীমা থাকে না। ওয়াহেজকে জায়নামাজে বসে থাকতে দেখে তার মনে ওয়াহেজ তাহাজ্জুদ পড়ছিল, আর সে কিনা তার পায়েই। ছি, বিষয়টা মগজে আসতেই লজ্জায় আর অপরাধবোধে কুঁকড়ে যায় আনভি। দ্রুত ওয়াহেজের সামনে বসে তার পায়ে আলতো হাত ছুঁয়ে তোতলামি করে বলে ওঠে, সরি, আমি আসলে খেয়ালই করিনি আপনাকে। ওয়াহেজ কোনো উত্তর দেয় না। ভারী এক নীরবতা সঙ্গী করে সে। জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়, মুখটা থমথমে গম্ভীর করে রাখে। খুব যত্ন করে জায়নামাজটা ভাঁজ করে সে। এই ভাঁজের ভেতরেই নিজের বিরক্তিটুকু লুকিয়ে রাখে আনভি। এমন দৃশ্য দেখে বেশ বিরক্তিই হয়। ওয়াহেজের এমন আচরণে নিজের প্রতি এক ধরনের অপরাধবোধ হতে থাকে তার। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। একটা দীর্ঘশ্বাস গোপন করে সে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। মনে মনে ভাবে, কি অদ্ভুত এক মানুষ এই ওয়াহেজ ইবনান। দুর্বোধ্য এবং কঠিন এক মানব। ওয়াহেজ এতক্ষণে পড়ার টেবিলে গিয়ে বসেছে। সামনে কোরআন শরীফ রাখা, সেটি বিসমিল্লাহ বলে খোলে। আনভি অজু সেরে এসে তোয়ালেতে মুখ মুছতে মুছতে চারপাশে চোখ বুলায়। সে জায়নামাজ খুঁজছে মূলত ওটা ভাঁজ করা অবস্থায় রাখা সেই টেবিলটায়, যেখানে বসে ওয়াহেজ এখন কোরআন তেলাওয়াতের প্রস্তুতি নিচ্ছে। আনভি ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়। এদিকে গিয়ে যেই না সে জায়নামাজটা স্পর্শ করে, অমনি ওয়াহেদ কোরআন শরীফ বন্ধ করে তীক্ষ্ণ স্বরে ধমকে ওঠে, ওই আলমারিতে আরেকটা আছে, এইটায় হাত দেবে না, খবরদার। আমার কোনো জিনিসে হাত দেবে না। নিস্তব্ধ ঘরে হঠাৎ এমন ধমকে আনভি চমকে ওঠে, শরীরটা কেঁপে ওঠে তার। কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নেয় সে। জায়নামাজ থেকে হাতটা সরিয়ে নিয়ে শান্ত চোখে তাকায় ওয়াহেজের দিকে, তারপর সরাসরি প্রশ্ন করে বসে, আপনি এতটা রুড কেন বলুন তো? একটু সুন্দরভাবে কি কথা বলা যায় না? ওয়াহেজ কিছু বলতে যাবে, তার আগেই আনভি থামিয়ে দিয়ে আবার বলে, ক্লবের তো একটা নিজস্ব সৌন্দর্য আছে। আপনি চাইলেই সুন্দর করে বলতে পারতেন, এই জায়নামাজটা আমার, তুমি অন্যটা ব্যবহার করো। আমি আপনার স্ত্রী। আপনি সেটা মনে প্রাণে মানুন বা না মানুন, কাগজে কলমে আমি আপনার স্ত্রী। আর স্ত্রী হিসেবে না হোক, একজন সাধারণ মানুষ হিসেবে তো অন্তত মার্জিত ভাষায় কথা বলা আপনার দায়িত্ব। এই জবান আল্লাহর দান, এটা আপনার একার সম্পত্তি নয়। এর সদ্য ব্যবহার করুন। একনাগাড়ে কথাগুলো বলে আনভি উত্তরের অপেক্ষা না করেই আলমারির দিকে এগিয়ে যায়। ওয়াহেদ চুপ করে থাকে। আনভির যুক্তির পিঠে দাঁড় করানোর মতো কোনো শব্দ তার মুখে আসে না। আসলে সে নিরুপায়। তার মনের গহীনে এখনো সারার বসবাস। কাউকে ভালোবাসা অবস্থায় অন্য কাউকে মেনে নেওয়া যে কতটা কঠিন, তা কেবল ওয়াহেদই জানে। এক বিশাল দোটানায় ভুগছে সে। আনভিকে সে কোনোভাবেই নিজের জীবনে জায়গা দিতে পারছে না, হয়তো কোনোদিন পারবেও না। আনভি নতুন জায়নামাজ বিছিয়ে নেয়, বিসমিল্লাহ বলে তাহাজ্জুদের নিয়ত বাঁধে। বাইরের পৃথিবী এখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু এই ঘরে দুজন মানুষ জেগে আছে, একজন প্রার্থনায় আর অন্যজন অনুশোচনা আর ভালোবাসার দ্বন্দ্বে। আনভি সামাইরা সিদ্রা। আনভি ইয়াহিয়া দেওয়ানের মেয়ে, বয়স 22, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সাথে একজন গ্রাফিক্স ডিজাইনার। এতটুকু এখন জেনে রাখুন তার পরিচয় সম্পর্কে। ওয়াহেদ ইমরান, প্রেসিডেন্ট অব বাংলাদেশ, বয়স 31। গল্পের ক্ষেত্রে বয়স কম দেওয়া হলো। ভাই বোন তারা 3 জন। বড় বোন ওয়াজিফা, তারপর সে,
তারপর তার ছোট বোন আয়রা, যে আনভির বয়সী। বাবা মিস্টার রেজওয়ান ইবনান, মা উষা খাতুন। সকাল গড়িয়ে বেশ খানিকটা। হাতে একটা গাঢ় নীল রঙের দামি শাড়ি আর ছিমছাম কিছু গয়না নিয়ে ওয়াহেজের মা উষা ধীরপায়ে ছেলের ঘরের দিকে এগিয়ে আসেন। এখন ওয়াহেজ ঘরে নেই, সম্ভবত সকালেই কোথাও বেরিয়ে গেছে। বিশাল ঘরটার এক কোণে রাখা সোফায় গুটিসুটি মেরে বসে আছে আনভি। তার করার মতো কিছুই নেই, তাই অলস সময় কাটাতে ঝিমুচ্ছে সে। তাদের ঘরের সামনে এসে উষা দেখে ঘরের দরজাটা আধখোলা। এ দেখে উষা প্রথমে একটু উকি দেয়, তারপর সতর্ক পায়ে ঘরে প্রবেশ করেন। হঠাৎ শাশুড়িকে দেখামাত্রই আনভির তন্দ্রা টুটে যায়। ধড়ফড় করে এক লাফে দাঁড়িয়ে পড়ে সে। হঠাৎ উষাকে দেখে কিছুটা বিচলিত হয়ে তড়িঘড়ি করে মাথায় ওড়নাটা টেনে নিয়ে ভীরু পায়ে এগিয়ে আসে তার দিকে আনভি। উষার মুখটা থমথমে, ভীষণ ভারী হয়ে আছে। ওনার এই গম্ভীর মুখের দিকে তাকিয়ে আনভির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে স্পষ্ট বুঝতে পারে ছেলের বউ হিসেবে এই নারী তাকে মন থেকে মেনে নেননি। সব বুঝেও সংকোচ কাটিয়ে আনভি সালাম দেয়, কিন্তু উষা সেই সালামের কোনো উত্তর দেয় না। বরং আনভির দিকে হাতের শাড়ি ও গয়নাগুলো বাড়িয়ে দিয়ে গম্ভীর সুরে বলে, এই নাও, এগুলো পরে তৈরি হয়ে থেকো, আজ আমার বান্ধবীরা তোমাকে দেখতে আসবে। চিন্তা করো না, ওখানে কোনো পুরুষ থাকবে না। আনভি বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে উত্তর দেয়, জি আচ্ছা। উষা চলে যাওয়ার জন্য পা বাড়ান, কিন্তু হঠাৎ থমকে দাঁড়ান। তারপর ঘুরে দাঁড়িয়ে আনভির দিকে ছুড়ে দেন এক কঠিন ও অপমানজনক নির্দেশ, শোনো, কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি ইয়াহিয়া সাহেবের এক আত্মীয়ের মেয়ে, এতিম, তাই তিনি তোমাকে বড় করেছেন। এটা বললাম কারণ সমাজের সামনে তোমাকে অবৈধ সন্তান বলে পরিচয় করিয়ে দিতে পারবো না। আর যাই হোক, আমাদের একটা সম্মান আছে। কথাটা বলেই তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। আনভি পাথরের মতো ঠায় দাঁড়িয়ে থাকে। শব্দগুলো কানের পর্দায় তীরের মতো বিঁধছে। অবৈধ সন্তান শব্দটা তার সত্তায় আগুনের মতো জ্বালা ধরিয়ে দিচ্ছে। বাবার স্বীকৃতি পেলে হয়তো আজ তাকে এই অপবাদ শুনতে হতো না। সে তো অবৈধ নয়, তবে কেন সবাই তাকে এভাবে দেখে? কেন এই মিথ্যে ধারণা সবার মনে? হাতের শাড়ি আর গয়নাগুলো একরকম অবহেলায় সোফার ওপর ছুঁড়ে ফেলে আনভি। ঠিক তখনই সোফায় পড়ে থাকা ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটা অচেনা নম্বর। অচেনা নাম্বার দেখে আনভি কৌতূহল নিয়ে ফোনটা রিসিভ করে কানে তুলে। কানে তুলতেই ওপাশ থেকে ভেসে আসে ইয়াহিয়া সাহেবের গলা। তিনি জানতে চান, সব ঠিক আছে তো? কণ্ঠস্বরটা চেনার সাথে সাথে আনভির চোয়াল শক্ত হয়ে আসে। কিছুক্ষণ চুপ করে থেকে সে অত্যন্ত ঠান্ডা গলায় উত্তর দেয়, আমাকে ফোন দেবেন না। আমার ঠিক বেঠিক জানার কেউ নন আপনি। কে আপনি? কোন অধিকারে ফোন দিয়েছেন? কাপুরুষ কোথাকার, ফোন রাখুন। এটা বলা মাত্রই ওপাশ থেকে ইয়াহিয়া সাহেবের রাগান্বিত স্বর ভেসে আসে, অদ্ভুত আচরণ। কেন করছো এমন আলভি? নিজের পিতাকে কেউ এভাবে কাপুরুষ বলে? বিয়ে হয়েছে বলে বেশি বাড়িও না, ডানা ছাড়তে কিন্তু আমার সময় লাগবে না, মনে রেখো। আনভি এবার আর নিজেকে সামলাতে না পেরে তীব্র ঘৃণায় ফেটে পড়ে সে। যে নিজের সন্তানকে সবার সামনে নিজের বলে পরিচয় দেয় না, তার জন্য তার সন্তানকে মানুষ অবৈধ বলে ডাকে, সে তো কাপুরুষই। আর কি করবেন আপনি? কি করার আছে আপনার? নিজের দাপট নিজের কাছেই রাখুন, মিস্টার দেওয়ান। সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি আনভি। শুকরিয়া আদায় করো যে প্রেসিডেন্টের পরিবারে তোমার বিয়ে হয়েছে, সেটাও আমার জন্য এত বড় পরিবারে গিয়েছ। আনভি তাকে থামিয়ে দিয়ে বিদ্রূপের হাসি হেসে বলে, হ্যাঁ, আদায় করছি, খুব করে আদায় করছি। আপনি যেমন ঠিক তেমনই একটা পরিবারে
দিয়েছেন আমাকে, যার সাথে বিয়ে দিয়েছেন সে তো আমাকে বই মনে করে না। আপনার মতো জানোয়ারই কেন আমার বাবা হলো আমি ভেবে পাই না। বাবারা নাকি সন্তানের ভালো চায়, অথচ আমার বাবা সবসময় আমার খারাপই চেয়ে এসেছে। এমনকি আমার জীবনটাই আপনি বৃথা করে দিয়েছেন। এগুলো বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আনভি সজোরে ফোনটা কেটে দেয়। ফোনের স্ক্রিনটা নিভে যায়, কিন্তু তার ভেতরের আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে। এই কথোপকথন যদি তৃতীয় কোনো ব্যক্তি শুনত, তবে নির্দ্বিধায় আনভিকে বেয়াদব বা উদ্ধত বলে রায় দিয়ে দিত। কিন্তু কেউ যদি তার আর তার বাবার সম্পর্কের পেছনের কারণ, ইতিহাসটা জানত, তবে সেও দীর্ঘশ্বাস ফেলে বলতো, এমন বাবা যেন কারো না হয়। ফোনটা কেটে আনভি বিরক্তি নিয়ে বিছানায় রাখা শাড়ি, চুড়ি আর গহনাগুলোর দিকে তাকায়। এসব সাজসজ্জা তার একদমই পছন্দ নয়, বরং এক ধরনের অস্বস্তি কাজ করছে এগুলো দেখে। তাও উপায় নেই। আনভি শাড়ি, ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে কাপড় বদলানোর কক্ষে যায়। পেটিকোট আর ব্লাউজটা কোনোমতে গায়ে চড়ালেও বিপত্তি বাধে শাড়ি নিয়ে। জীবনেও সে শাড়ি পরেনি, নিয়ম কানুনও জানে না। অগত্যা ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল অন করে সে। ভিডিওর নির্দেশনায় আপ্রাণ চেষ্টা করছে শাড়িটা কোমরে পেঁচানোর। আঁচলটা মেঝের ওপর লুটোপুটি খাচ্ছে। আনভি আয়নার সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগে শাড়ি কোমরে পেঁচাতে ব্যস্ত। দরজার হুক যে লাগানো হয়নি সেদিকে তার খেয়ালই নেই। ঠিক সেই মুহূর্তে কোনো নখ ছাড়াই দরজা ঠেলে রুমে প্রবেশ করে ওয়াহেদ। ভেতরে পা রাখতেই তার পায়ের গতি থেমে যায়, চোখ আটকে যায় সামনের দৃশ্যে। গাঢ় নীল রঙের পেটিকোট আর ব্লাউজ পরিহিত আনভি আয়নার সামনে দাঁড়ায়ে। শাড়ি গায়ে জড়ানো নেই। আনভির ধবধবে ফর্সা মেদহীন পেট আর পিঠ স্পষ্ট হয়ে উঠেছে ওয়াহেজের চোখে। এত কাছে দাঁড়িয়ে থাকায় আনভির নাভির পাশের ছোট্ট কালো তিলটাও তার নজর এড়ায় না। আনভি আয়নায় ওয়াহেজকে দেখেই জমে যায় বিদ্যুৎ স্পৃষ্টের মতো। দুজনেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। সংবিৎ ফিরতেই আনভি মেঝের উপর থেকে আঁচলটা তুলে কোনোমতে গায়ে জড়িয়ে আর্তনাদ করে ওঠে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার সব দেখে নিল। আল্লাহ, তুমি এনার স্মৃতিশক্তি কেড়ে নাও। আনভির চিৎকারে ওয়াহেজও যেন ঘর থেকে বেরিয়ে আসে। ঝট করে উল্টো ঘুরে দাঁড়িয়ে সেও বিড়বিড় করে ওঠে, আউজুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম। আল্লাহ, তুমি কি দেখালে আমায়! ছি ছি। ছি তো করছে, কিন্তু পরক্ষণেই তার মনের অবচেতন কোণ থেকে আওয়াজ আসে, কি সুন্দর দৃশ্য ছিল ওটা! ওয়াহেজের পায়ের তলা কাঁপছে। ইস, এটা তার দেখা উচিত হয়নি। না, একদমই ঠিক হয়নি। সে তো ভেবেছিল আনভি হয়তো ঘরে নেই, নিচে আছে। তার এখনই প্রেস মিটিংয়ে বের হওয়ার কথা, তাই রেডি হওয়ার জন্য এসেছে রুমে। এদিকে আনভি লজ্জায় আর সংকোচে মাটিতে মিশে যাচ্ছে। তার হাত পা ঠকঠক করে কাঁপছে। মনের ভেতর অজানা ভয় দানা বেঁধেছে। ওয়াহেজ কি তাকে ডিভোর্স দেবে? যদি দেয়, তাহলে তো আনভির আসল মাহরামের হক নষ্ট হয়ে গেল। ওয়াহেজ তো তার মাহরাম, কিন্তু এভাবে খোলামেলা অবস্থায় তাকে দেখে ফেলল। আনভি প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে যায়। যে মেয়ে কখনো কোনো পরপুরুষের মুখোমুখি হয়নি, আজ তার এই অবস্থা। মনটা আনচান করছে ওর, তবুও অনেক কষ্টে শাড়িটা কোনোমতে জড়িয়ে আনভি ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। মনে মনে দোয়া করছে যাতে ওয়াহেজের সামনে পড়তে না হয়। কিন্তু রুম থেকে বের হতেই দেখে ওয়াহেজও ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। ভাগ্যিস টাওয়েল পরে নয়, টি শার্ট আর ট্রাউজার পরেই বের হয়েছে। আনভিকে দেখেই ওয়াহেজ এদিক ওদিক তাকাতে শুরু করে। কি ভীষণ লজ্জা সে! এখন সে কিভাবে আনভির দিকে তাকাবে? আনভিও লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। দুজনেরই হৃদস্পন্দন শোনা যাচ্ছে। এক পর্যায়ে নীরবতা ভেঙে ওয়াহেজ জোরে একটা
অস্বস্তিকর শ্বাস ছেড়ে নিজেকে সামলে নিয়ে বলে, লিসেন, এটা একটা মিস্টেক ছিল, আমাদের এটা ভুলে যাওয়া উচিত। ওয়াহেজের কথায় আনবিও সামান্য সাহস পায়। চোখের পাতা ঝাপটিয়ে আমতা আমতা করে সে বলে, জি জি ঠিক আছে, তবে এরপর থেকে নক করবেন, এভাবে হুট করে প্রবেশ করবেন না। ওয়াহেজও মাথা নেড়ে সায় দেয়, তুমিও দরজাটা লক রেখো। কথাটা বলেই ওয়াহেজ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু দরজার চৌকাঠে গিয়েই তার পা থেমে যায়। মন মানছে না। একটিবার আনভিকে দেখার প্রবল ইচ্ছে তাকে পিছু টানে। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ওয়াহেদ পেছন ঘুরে আনভির দিকে তাকায়। নীল রঙের শাড়িতে আনভিকে আজ নিরুপমা লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। ইস, এমন একজন সুন্দর মানুষ ঘরে রেখে কিভাবে ওয়াহেজ নিজের দৃষ্টিকে সংযত রাখবে? আনভির থেকেও বেশি সুন্দর লাগছে আনভির চুলগুলো। ওয়াহেজ এই প্রথম খেয়াল করলো আনভির চুল এত লম্বা। খোলা চুলগুলো পায়ের গোড়ালি ছুঁয়ে ঝরঝর করে পড়ছে, ঘন কালো কেশরাশি। এমন চুল ওয়াহেজ বাস্তবে কখনো দেখেনি। তবে তার জানা আছে এই চুল সম্পর্কে। বিজ্ঞানের ভাষায় এটি অ্যানাজেনফেজের দীর্ঘস্থায়ী রূপ। এটি কোনো জাদুকরী বিষয় নয় এবং জিনেটিক্সের একটি বিরল খেলা। আর বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে 1%-রও অনেক কম মানুষের চুল এত লম্বা হয়। ওয়াহেজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ আনভির পানে। ওয়াহেজকে নিজের দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আনভি ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আনভির সেই তাকানোতে ওয়াহেজের ধ্যান ভাঙে। অপ্রস্তুত হয়ে সে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। তার ভীষণ তাড়া আছে, নাস্তা করে রেডি হয়ে প্রেস মিটিংয়ে ছুটতে হবে। এসব রোমান্টিকতায় মজে থাকলে চলবে না। প্রেস মিটিংয়ে বসে আছে ওয়াহেজ। কনফারেন্স রুমটা গিজগিজ করছে সাংবাদিক আর ক্যামেরার ফ্লাশে। বাতাসের ভারী ভাব বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা থমথমে। গতকাল রাতে, অর্থাৎ তার বিয়েতেই সে এক অধ্যাদেশ জারি করেছে, যার জন্য সারা দেশে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার বদলে চালু করা হয়েছে দেশীয় প্ল্যাটফর্ম বাংলাদেশ কানেক্ট। সাথে জুড়ে দেওয়া হয়েছে কড়া নির্দেশ, তা হলো 15 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তার ভাষ্যমতে এর একমাত্র উদ্দেশ্য ডেটা বা তথ্য নিরাপত্তা, অর্থাৎ নিজেদের দেশের তথ্য নিজেদের কাছে রাখা। কিন্তু হুজুগে বাঙালি কি আর অত প্যাঁচ বোঝে? তারা ভালো মন্দের হিসাব কষার চেয়ে আবেগে ভাসতে বেশি পছন্দ করে। তাই তো দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন, জ্বালাও পোড়াও, মারো কাটো, সরকার নামাও। পরিস্থিতি সামাল দিতেই আজ স্বয়ং প্রেসিডেন্ট মানে ওয়াহেজ এসেছে মিডিয়ার মুখোমুখি হতে। সাংবাদিকরা উত্তেজনায় ফুটছে, একের পর এক প্রশ্ন আর অভিযোগের তীব্র তীর ছুড়ছেন ওয়াহেজের দিকে। মিস্টার প্রেসিডেন্ট, এটা কি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? তরুণ প্রজন্ম কি তবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? জনগণ কি এই সিদ্ধান্ত মেনে নিয়েছে? প্রশ্নবাণে জর্জরিত মঞ্চ, অথচ ওয়াহেজ অদ্ভুত রকম শান্তি নিয়ে বসে আছে। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে শুধু মাথা নেড়ে সবার কথা শুনছে, প্রতিটি অভিযোগ মনোযোগ দিয়ে হজম করছে। ঘণ্টা খানেক ধরে চলা অভিযোগ আর প্রশ্নের ঝড় যখন কিছুটা থামিয়ে আসে, তখন নড়েচড়ে বসে ওয়াহেজ। এতক্ষণ ধরে সবার সব কথা, সব বিষাদগার সে মুখ বুজে শুনেছে। হলরুমটা হঠাৎ পিনপতন নীরবতায় ডুবে যায়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রেসিডেন্টের উত্তরের জন্য। ওয়াহেজ ধীরস্থির ভঙ্গিতে বাইকটা নিজের দিকে টেনে নেয়। তার দৃষ্টি একবার পুরো ঘরটা স্ক্যান করে দেখা, তারপর ভরাট ও গম্ভীর কণ্ঠে সে বলতে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন কেন আজ আমি এখানে? গতকাল আমার কলমের এক খোঁচায় বাংলাদেশ থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটারের মতো
তথাকথিত ডিজিটাল আফিম নিষিদ্ধ হয়েছে আর তাতেই আপনাদের অনেকের ঘুম হারাম হয়ে গেছে, তাই না? রাস্তায় নেমেছেন, গলার রগ ফুলিয়ে আমার মুণ্ডুপাত করছেন, করুন, যত খুশি গালি দিন, কিন্তু মনে রাখবেন বিষ নামাতে গেলে শরীরে একটু জ্বালাপোড়া করবেই। এই জ্বালাপোড়া সুস্থতার লক্ষণ। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন কেন এই নিষেধাজ্ঞা, কেন এই কঠোরতা? আমি পাল্টা প্রশ্ন করছি, আমরা কি ভিখারি? আমাদের কি নিজস্ব কোনো সক্রিয়তা নেই? কেন আমাদের জনগণের ডেটা আপনাদের রাষ্ট্রের গোপন তথ্য ভিনদেশি সার্ভারে জমা থাকবে? আমরা নিজেদের মেধা দিয়ে যখন নিজস্ব প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি, তখন অন্যের দাঁড়গোড়ায় গোলামি কেন? দাসত্বের শিকল ভাঙতে কষ্ট হয়, আমি জানি। যুগ যুগ ধরে এই বিদেশি অ্যালগোরিদমের দাসত্ব আমাদের মগজে ঢুকে গেছে। কিন্তু এই শিকল আমি রাখব না। আপনারা অহেতুক কিসের জন্য ক্ষিপ্ত হচ্ছেন? আমি কি সব কিছু নিষিদ্ধ করে আপনাদের অন্ধ করে দিয়েছি? না, আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি বিকল্প। সেই বিকল্প ব্যবহার করুন। আমরা তৈরি করেছি একেবারে নতুন নিজস্ব একটি অল ইন ওয়ান সুপার প্ল্যাটফর্ম, যার নাম বাংলাদেশ কানেক্ট। এক জায়গায় পাবেন সব সোশ্যাল ফিড, বিনোদনের জন্য শর্ট ভিডিও, ছবি, স্টোরি শেয়ারিং আর প্রিয়জনের সাথে দ্রুত কথা বিনিময়ের সুবিধার সাথে ইউটিউবের মতো ভিডিও দেখতে পাবেন। এই প্ল্যাটফর্মের প্রতিটি কোড, প্রতিটি পিক্সেল আমাদের দেশি তরুণদের হাতে সাজানো। এখানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি তিনটি বিষয়কে। ডেটা সিকিউরিটি, আপনাদের তথ্য দেশের সার্ভারে থাকবে, কোনো বিদেশি বেনিয়াদের হাতে নয়। ইউজার প্রাইভেসি, আপনার ব্যক্তিগত জীবন সুরক্ষিত থাকবে। আধুনিক প্রযুক্তি, যা বিশ্বের যে কোনো নামিদামি অ্যাপের সাথে পাল্লা দিতে সক্ষম। এখানে প্রত্যেক নাগরিক নিজের মতো প্রকাশ করতে পারবেন, নিরাপদে, স্বাধীনভাবে এবং সহজভাবে। আমরা শুধু একটি অ্যাপ তৈরি করিনি, আমরা উন্মোচন করেছি আমাদের ডিজিটাল সার্বভৌমত্বের নতুন দরজা। আমরা কোলাবোরেশন রেখেছি। আপনারা আমাদের প্ল্যাটফর্ম থেকেও বিদেশের প্রয়োজনীয় কন্টেন্ট দেখবেন। বাইরের বিশ্ব আমাদের কন্টেন্ট দেখবে, কিন্তু পার্থক্য হলো এবার দড়ি থাকবে আপনাদের হাতে, কোনো বিদেশি প্রভুর হাতে নয়। এবং আমার আরেকটি কথাটি স্পষ্ট শুনে রাখুন, আমি 15 বছরের নিচে কোনো শিশুকে এই ডিজিটাল স্ক্রিনের আসক্তিতে ডুবতে দেব না। আমাদের নতুন প্ল্যাটফর্মে একজন ব্যক্তি একবারের বেশি অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং শর্ত একটাই, বয়স হতে হবে 15-র ঊর্ধ্বে। জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন যাচাই করেই কেবল প্রবেশাধিকার মিলবে। আপনারা আন্দোলনে নেমে 15 বছরের নিচের বাচ্চাদের জন্য কেন সোশ্যাল ব্যান করেছি সে কথা বলছেন। একবার ওদের দিকে তাকান, কি বানিয়েছেন আপনারা ওদের বিশ্বের অন্য প্রান্তে। যখন কিশোরেরা ল্যাবরেটরিতে বসে মঙ্গল গ্রহে যাওয়ার ছক কষছে, তখন আমাদের বেশিরভাগ কিশোররা রিলস বানিয়ে কোমর দোলাচ্ছে। ক্রিঞ্জ কন্টেন্ট গিলতে গিলতে ওদের মগজ পচে পুজ হয়ে গেছে। ওরা রোবট বানাবে কি? ওরা নিজেরাই তো এক একটা মগজহীন রোবট হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি এই আত্মঘাতী প্রজন্ম মেনে নেব না। স্কুল ব্যাগ ফেলে হাতে স্মার্টফোন নিয়ে যারা দেশ ও সমাজকে গোল্লায় দিচ্ছে, তাদের প্রশ্রয় আমি দেব না। ছাত্ররা টেবিলে থাকবে, মাঠে থাকবে, মোবাইল স্ক্রিনে নয়। রিলসে ক্রিয়েট করতে করতে বড় হবে, আর একটু বড় হয়েই দেশ ছেড়ে পালানোর ধান্দা। আর দেশে থাকলে চুরির ধান্দা। এই কালচার আমি শেকড় সহ উপড়ে ফেলবো ইনশাল্লাহ। আপনারা আমাকে স্যালুট দেবেন কি উল্টো চোখ রাঙাচ্ছেন? শুনে রাখুন, আমি ওয়াহেজে ইবনান, সেই শাসক নয় যে আপনাদের হাততালির আশায় দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেব। বিশ্ব কি করছে তাতে আমার কিছু যায় আসে না। বিশ্ব গোল্লায় যাক, আমি আমার দেশকে বাঁচাতে যা প্রয়োজন মনে হবে সেটাই করব। আমরা কারো তালে নাচব না, আমরা আমাদের তালে নাচব। বিকল্প দিয়েছি
সেই দেশি প্ল্যাটফর্মে আসুন, বাংলাদেশ কন্টেন্টে আসুন, যেখানে শৃঙ্খলা আছে, দেশপ্রেম আছে, আমাদের মাটির সুর আছে। আর যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাক স্বাধীনতার বুলি আওড়ে রাস্তায় নামার সাহস দেখাচ্ছেন, তাদের আমি স্পষ্ট সাবধান করে দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা অস্তিত্বের যুদ্ধ। আন্দোলনের নামে যদি কেউ অরাজকতা করতে আসেন, তবে মনে রাখবেন, আমি যেমন গড়তে জানি তেমন ভাঙতেও জানি। আর আগামী 1 মাসের ভেতর বাকি সাইটগুলো দ্রুত ব্যান করে দেওয়া হবে ইনশাল্লাহ। বিকল্প তৈরি হচ্ছে। দিস ইজ ওয়াহিদ ইবনান, প্রেসিডেন্ট অব বাংলাদেশ। আমি কোনো কৈফিয়ত দিতে আসিনি, আমি কালচার বদলাতে এসেছি। আজ থেকে যা নিষিদ্ধতা এদেশের মাটি ও মানুষের মঙ্গলের জন্যই নিষিদ্ধ। এই সিদ্ধান্ত পাথরের ওপর খোদাই করে তা আর মুছবে না। জেগে উঠুন, দাসত্বের পিঞ্জির ছেড়ে ফেলুন, বাংলাদেশ জিন্দাবাদ। উত্তর দিতে গিয়ে ওয়াহিদ বেশ খানিকটা সময় নিয়ে প্রতিটি শব্দ মেপে মেপে ছুড়ে। তার বাচনভঙ্গি এমন ছিল যা মুহূর্তের মধ্যেই উপস্থিত জনতার রক্ত গরম করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা কোনো সাধারণ উত্তর ছিল না, বরং ওয়াহেজ এক অত্যন্ত চতুর কৌশল কাজে লাগালো। বিশাল এই জনশক্তিকে নিজের পক্ষে টানার জন্য এমন শক্তিশালী ব্যক্ততার চেয়ে বড় কোনো হাতিয়ার আর হতে পারে না। নিজের বক্তব্য শেষ করেই সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে, আমি আমার পক্ষ থেকে সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। এখন এটা মানা বা না মানা সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের ওপর। তবে এটুকু নিশ্চিত থাকুন, আমি আপনাদের ভালোই চাই। আশা করি সবাই নিজেদের উত্তর পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম। এতটুকু বলেই ওয়াহেজ তার কনফারেন্স শেষ করে। তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, চোখে মুখে দুশ্চিন্তার লেশমাত্র নেই। সে ধীর ও স্থিরভাবে সিট ছেড়ে উঠে দাঁড়ায় এবং বডিগার্ডদের কড়া নিরাপত্তার ভেতরে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে স্টেজ ত্যাগ করে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।